ভিড় কমতে কানে তালা লাগা প্রচণ্ড শব্দ বজ্রপাত হলো। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দুই হাতে পাজা খোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো, বিজলির আলে পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুকটা কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে যাচ্ছে। জন্মদিন পদ্মজাকে কোলে নেওয়ার পর অনুভূতি হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটার নাম বোধহয় পিতৃত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতে ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষের মন। ঝড়ের তাণ্ডবের চেয়ে বড় তাণ্ডব সাথে যুদ্ধ করে চলছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালো, জামা কাপড় পাল্টে দিল। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে চলছে, চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতা শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপাল মুছে দিল। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে। আমার আম্মা কই? আম্মা আসেনি? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ডে কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীরে আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণা কান্না দেখে পদ্মজা ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ, জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাতে বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা রাখেন। মঞ্জুরা বেগম বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছস? আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে তাকালেন। পলক মাত্র মঞ্জুরা মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোঁপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষে চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরে আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সব কিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দা আসলো। গেটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে দেখলো হেমলতা ঢুকেন বিধ্বস্ত অবস্থায়। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপড়ির সামনে ছুঁড়ে ফেললেন। অন্ধকারের মধ্যে মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসে বলল, নানু, আম্মা কোথা থেকে এসেছিল? মঞ্জুরা ক্ষণক্ষণ নীরব থেকে এরপর বলে, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজার দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছনে। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছে। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালো। ঝড় শেষে আকাশ ধবধবে, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিছু বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বললেন না। হেমলতা উঠোনে এসে মঞ্জুরকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে। তার জ্বর অনেকটা কমেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্য মেয়ের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপড়ির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটো বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দুই বোন চাওয়াচাই করলো একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলো। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীর সেরা মানুষগুলো বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন দেখবি কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপে দিয়ে অমানুষটা আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষী আত্মহত্যা করা উচিত নয়। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। সেই মেয়েদের এইসব কি শিক্ষা দিতেছস তুই? মন খারাপ হইয়া গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠল। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিল। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বলল, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাসী দুঃসাহস মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছে। এখন এই মেয়েরা যদি এতটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে? ঠিক আগের মতো মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে না। অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই।
এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদের হতে হয়। নিজের রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্নে ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভিতরে লুকোনো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না। গত রাতের ঘটনা মনে রেখে নিজের ভিতরে লুকোনো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এতটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। দপ করে বসে পড়লেন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বললে, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে অদূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে বলতে গেল, আম্মা কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিডি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত বমি গলায় এসে আটকেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দু হাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য! এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করলো না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকালেন হেমলতার দিকে। হেমলতা আবারও হাসলেন। ভেজা কণ্ঠে বললেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরা সারা মুখ বিষণ্ণতা চেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধবোধে মাথা নুইয়ে ফেলেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইল। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটছে চারিদিকে, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠোনে রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুলো লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠোনে পা রাখেন। তখন মগা আসলো। এসে খবর দিলেন বিচার বসবে দুপুরে। রাতে ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে এল। প্রকৃতি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখে নিস্তব্ধ থেকেছিল, এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখা আবরণে নিজেদেরকে ডেকে নিয়ে যাত্রা শুরু করলেন অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসে আগুনে হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়েছে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসলো। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রিনা বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়া আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনে দুটো মেয়ে পদ্মজার পূর্ণা। ছুটে আসলো, পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্মপা তুমি ডরাইও না, তোমারই কিছু হইবে না। চারদিক নির্ঝুম নিস্তব্ধ, ঝিম ধরা প্রকৃতি। ঘামে দদ্দর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুল যাওয়ার তার পথে মাঝে মাঝে এই 15 বছরের রাখালের সঙ্গে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য সে পাগল, বড় বোনের মতো মান্য করত। পদ্মজা মৃদু হাসলো। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখাল চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মামে এগিয়ে চলল। স্কুলের মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরে বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছে। ঘটনা ঘটেছে 8 পাড়াতে, ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা আর আমি দুজনকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলা প্রশ্ন করলো, এদের একসাথে কারা দেখেছেন? রামিজ আলী, কামরুল, মালিক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কে দেখেছেন ব্যাখ্যা করুন। রামিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যাবেলা আপনার পোলা পদ্মার ঘর থেকে বাহির হইতে। বাড়িতে আর কেউ আসলো না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইলে মজিদ মাতব্বর হাতের ইশারা আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বের হতে দেখছেন? রামিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা করে শুরু করলেন। মন দিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইরে হতে দেখছি। মজিদ মাতব্বর নীরব। এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বললেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুজে খুলল। রামিজ আলী থমকে গিয়ে পরপর হুঙ্কার দিয়ে উঠেন, একটা অচেনা ছেঁড়া খালি বাড়িতে কোনো ছেলের কাছে কেন যাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঢাকতে পারেন না, আমার ছেলে বলে কিন্তু ছাড়েন নেই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়ছে। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বর ক্ষমতা আর কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রামিজ আলীর। কামরুল চুপসে গেছে। সামনে নির্বাচন। মজিদ মাতব্বর খ্যাপন মানে নিজের কপালে দুঃখ বয়ে না। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলে উঠল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে
খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতবার উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতবার আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নেই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়ি যেতাম না। এই গ্রামে অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বলল, যখন দেখলা সেরি বাড়িতে একলা, তখন বাহির হইয়া গেলা না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো, পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলে, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথমে দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্ক একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতাবার ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলো, তবুও স্বাভাবিক থেকে বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া অপরাধ। মজিদ মাতাবার কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, সৈয়দ মনসুর আরেকটা ছেলে কে জানি, কোথায় তারা? কামরুল ধীরে ধীরে বললেন, পাই নাই খুঁজে, মনে হয় ভয়ে কোনোভাবে লুকাইছে। রামিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না। তারারা আপনি ছাইড়ে দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখিয়া আপনি এমন নিজের ছেড়াটা ঢাকায় রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমি রেগে মেগে মসজিদ আলীর ধরতে গেলে মজিদ গর্জন করে উঠলেন, আমির। আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলেন। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বলেন, সত্য হোক আর মিথ্যা, বদনাম তো বদনাম। মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলে, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, কণ্ঠ উঁচু রেখে বললেন, মুর্শিদের মেয়ের সাথে খারাপ হয়েছে, পদ্মজার নামে অনেক প্রশংসা শুনছি, সে খুব ভালো মেয়ে। আর আমার ছেলেকে সবাই চেনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিসঙ্গত প্রমাণ নেই। তার প্রমাণ ছাড়া আমি কাউকে কখনো শাস্তি দেই না, তবে আজ দেব। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখলাম। হেমলতা আর মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালেন। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আবিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবন কোন মোড়ে এসে দাঁড়িয়েছে। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত কারোর মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রামিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত লোক মানুষগুলোর চোখ ছানা পড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন। এখন এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাব চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময় কিংকর্তব্যমূল। মোর্শেদ চোখ বড় বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করলেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হলো। লিখন সহ নামে একটা মানুষকে মনে পড়েছিল, এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোতা, যা হবার হবে, সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী আর বাড়ির অন্য অন্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার স্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকে কটু কথা কানে আসলো, পদ্মজা আমি দুজনের চরিত্র খারাপ, এই জন্য বিয়ে হচ্ছে। মাতব্বরের ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে এনেছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানি মনে হয়তো সেরি পেট বাঁধাইছে, রাইতে বাম মারে দিয়া পায়ে ধরে বিয়ে ঠিক করেছে। পদ্মজার মন তিক্ত হয়ে উঠল, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে করছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরল। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট, এই ছোট্ট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিত না। ভালো খারাপ মিলিয়ে হবে। তাই বলে সেই সময়কে পাত্তা না দিয়ে সময় নষ্ট করতে হবে না, তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি।
শুধুমাত্র কয়েকজনের কথা কি আসে, পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অরন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনে তোর গুণগান। তারা মনে করে, বিশ্বাস করে তুই নির্দোষ। কিন্তু চুপ ছিল যারা খারাপের দলে। তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছু সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে। সেই শান্তে আমল নয়, পাপের সংখ্যা বাড়িয়ে নিল। তাদের শাস্তি পৃথিবী ও আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবে, এই কথাটা ভেবে খুশি হ, সব ভুলে যা। বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভান। চোখের জল অতি আপনজন, আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদ্মজা হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজার কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করে দিলেন। পাশে বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্ট দেখা যাচ্ছে। মোর্শেদের কপালে বেয়ে ঘাম ঝরঝর করে ঘামছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতে চোখ দুটো ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে নিলেন, বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্দ গম্ভীর্যর সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা। জানলা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুটছে। সে বারান্দার ঘরে উবুর হয়ে শুয়েছে, বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলো। হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কাল তাকিয়ে রইল। পদ্মজার নখ খুঁড়ছে। হেমলতা বলল, ঘুম আসছে না? পদ্মজা মাথা নাড়ল দুপাশে। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিনপদের নীরবতা কাটিয়ে বলল, মেজ অপার বিয়ের তারিখ পড়ছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করলেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কেন মা আর মেয়ের কাছে নিজের বিয়ের সম্পর্কিত আলোচনা করছো নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহ করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বললেন, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞান যথেষ্ট কম, রকচটা লোক। এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি। ভয় হয়, না জানি কেমন ঘর সংসার। বিয়ের দিন ঘনিয়ে হলো। তোর আব্বাকে তখনও আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি, কালো একটি মুখ, চোখ দুটো গভীর। কখনো না দেখা মানুষটা প্রথম দেখে মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে রাত জোটক। একজন হিন্দু দিদি বলেছিলেন, সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিতভাবে নাক কুঁচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতই ভালোবাসা হয়ে গেছিল, তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলো, আমি বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখেতে নিভে দিল। অপ্রতিভ হয়ে উঠলেন তিনি। দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ রইল। হেমলতা নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকোচ্ছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা ব্রিজ। ব্রিজে দক্ষিণে হওয়া তীব্র আসে। সেখানে এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলেন, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করলো না কোন দিন বলবে। নিশ্চুপ অবস্থানে ফিরে গেল। মুহূর্তের কাল স্থির করে হেমলতা বলেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কী করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠো নিয়ে আশ্বস্ত করে বললেন, আমি আছি আম্মা, সামনে নেব, ঘরে যা, রাত অনেক হয়েছে। পদ্মজা উঠে বসলো। ওড়না ভালো করে টেনে নিয়ে জুতো পরল। বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নিল। বালিশের নিচে দুটো কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেয়। পদ্মজার উদ্দেশ্য বলে, পদ্মজা এগুলো কি? হেমলতা ভাঁজ করলেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটির সর্বাঙ্গে বিদ্যুতের কিছু একটা ছড়িয়ে পড়ে। শরীর কাঁপিয়ে উঠল। মাটি যেন 2 পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিতে তাকান। এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার 2 চোখ বেয়ে জল পড়ছে। মাথা নত করে আছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে।
দুপুরো প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসছিলেন পদ্মজার মনে হয় এক্ষুনি সে অজ্ঞান হবে। কিন্তু কিচ্ছু হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপর সূর্যটা হচ্ছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নে প্রস্তুতি তোড়জোড়, সবাই ঘেমে একাকার। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার থেকে ফিরছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা আছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করেছে। ফিরনি রাজহাঁসের মাংস রান্না করেছে। বাড়ি জমে রমরমা ব্যাপার। একদিন আগে ঘটনা ধামাচাপা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র শ্রামেরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়র বাড়ি। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বের হতে পারছে না। চিত হয়ে শুয়েছে। পদ্মজা, মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করেছে। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দিল। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো। পূর্ণা দু চোখে জলে নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসলো। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতে উল্টে পাশ দিয়ে চোখের জল মুছলো। পদ্মজা কণ্ঠ খাদে নামে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞস্বর বলে, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে শ্বশুরবাড়ির মানুষের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা, তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদেরকে ধমক দিয়েছিস। এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজা বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসলো। একটা বালিশ বুকে জড়িয়ে দায়সারা ভাবলো, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না। পূর্ণার আর এই বিষয়টা কথা বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গত রাতে কী হয়েছে জানিস? কী হয়েছে? পদ্মজা চারিদিকে চোখ বুলে বলল, তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে। পূর্ণা আঁতকে উঠে বলে, সে কি, কখন? আর বলিস না, সেদিন তুই নানাবাড়ি গিয়েছিলি, তখন চিঠি দুটো বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দে, আর মনে নেই। এরপর অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো। চিঠির কথা ভুলেই গেলাম। বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা ভয় পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মা কি বলছে? পদ্মজা ঠোঁট উল্টিয়ে কি যেন ভাবে, এরপর ব্যতীত সব তেমন কিছু না, এজন্য আরও ভয় হচ্ছে। কিছু না। কখন হলো যখন এসব জিজ্ঞাসা করছে? আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, গিয়ে ঘুমা, শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপালে ভাঁজ করে কিছু ভাবতে শুরু করলো। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক ভাবে মনে হয়। পূর্ণা খুব বিরক্ত নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবু কেন ভালোবাসো নি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সব সময় করে করে পড়তে। বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলেই তো করব, সমস্যা নেই। তোমার এই ন্যাকা কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল। পূর্ণার আগে মাথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠে নিয়ে বলল, গত রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসা আমাকে বলেছে। প্রথম দেখে দেখে আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মার দিনকে রাত, রাতকে দিতে মারতে রাজি ছিল, এতটা ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন, তাই একটা ঘুরে নিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ হয়েছিল। আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হয়েছিল আমি ওনাকে ভালোবাসিনি, সব মোহ ছিল। দূরে যেতে উবে গেছে, তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতীত, পরিস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণ কটমট করে বলল, তোমার কি কালাচাঁদটা দেখলে আপন আপন লাগে? পদ্মজার চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালাচাঁদকে? পূর্ণা মিনমিনি বলল, তোমার হবু জামাই। তারপর গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা, তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখন লিখন ভাই যা, যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রেজিনা আসছে তোর সাথে কথা বলতে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্যমামা মাথার উপর, মোড়ল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদরঘর ভর্তি। হাওলদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবারে তাদের বিয়েতে দেখেছে।
আবার দেখার সুযোগ হতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা হাওলদার বাড়ির মেয়ে বউ এর সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগামদন সহ আরও দুজন ভৃত্য মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজার শাড়ি পরাতে হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে। পদ্মজা কখনো ইচ্ছে করেনি, তাই তো হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষ, চোখে কাজল এঁকে দেন, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথা বরাবর সিথি করে চুলে খোপা করে দিতেই পূর্ণা ছুটে এলো, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকে বললেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধহয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনে বলল, আল্লাহ, আপারে কি সুন্দর লাগতেছে। পদ্মজা লজ্জায় মিয়ে গেল, চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বলল, শুধু রূপের চারিদিকে আলোকিত করলে হবে না, গুণেও তো এমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল। তখন হুড়মুড়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে ডাকতে ধরল। এক নিঃশ্বাসে বলে ফেলল, আল্লাহ, পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতেছে, বাড়ির সবাই ফিট খাইয়ে যাইবে দেখিস। পদ্মজা কী বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘুমটা টেনে দিল। লাবণ্যকে বলল, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি এসো। হেমলতা হাসেন। পদ্মজার মাথায় হাত রেখে বলেন, কয়দিন পর এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠল, তাকে মায়ের দিকে তাকিয়ে রইল। পদ্মজাকে নতুন রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়েকদিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে তিনি 7 রাজার ধনের বিনিময়ে মেয়ে বিয়ে দিতেন না। আমি আসছি, লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধড়ফড় করছে। মায়ের যেন কি হয়েছে। সেও পিছনে ফিরে থাকে। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়েন। তিনি দ্রুত তা মুছেন। সদরঘর কোলাহলময়। পদ্মজা ঢুকতে সব চুপ। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আবার এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলঙ্কারে জল করছে। 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে। পদ্মজা চোখ নামিয়ে নিল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্ম। পদ্মজাকে দেখে থমকে গেল। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে, এর আগে অনুভব করে না আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে দেখে বলল, মাশা আল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরল। এত লজ্জাহীন মানুষ কী করে হয়? আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলল, বাবু, এই যে, বয় এহেনে। আমির পদ্মজাতে দৃষ্টি রেখে মায়ের পাশে গিয়ে বসলো। হেমলতা সদর ঘরে প্রবেশ করতে আমির ধরপড়িয়ে উঠল। ছুটে এসে হেমলতা পা ছুঁয়ে সালাম করলো। হবু শ্বশুরের প্রতি আমিরের এত দরদ দেখে ফারিনা খুব বিরক্ত হলো। পাশ থেকে ফারিনার যা আমিনা ফিসফিস করে বলল, মেয়ে রূপ আগুন হালকা, বাবু এইবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফারিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু, তোর জন্য চান্দের লাগান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করা? আমির হেমলতার ভক্তির সাথে প্রশ্ন করলো, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বললেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসে নাই বাড়িতেই। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা শরীর সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষগুণ, যার কোনো সীমা নেই। যার সাথে পদ্মজার কথা বলছে সে এগিয়ে এসে বালা নয়তো হাড় পরিয়ে দিচ্ছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মজা চুপ করে বসেছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলে, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে। সে শুধু সুযোগ খুঁজে দেখা করার জন্য। যেখানে দাওয়াত পড়ে সেখানেই প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা ভারী নৌকা এসে ভিড়ে। নৌকায় কে ছিল দেখা যায়নি। রানী নৌকায় উঠে পড়ে। কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করে, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? হ্যাঁ, চলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, আমায় কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকে এসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে।
রানীর কথা বলার ঢঙ্গে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা তোর কালা চাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রেখে বল, কিসব কথা, ওনার বোন আছে। লাবণ্য, রানী যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কথা হয়ে বলে, দা ভাই থাকি না। আমি চোখ রাঙিয়ে তাকালো, ধমকের স্বরে বলে, যেতে বলছি না। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আয় অন্যখানে যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁসফোঁস করতে বলল, কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আসে। আমির দৃষ্টি কঠোর করতে লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরল। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল, একা থেকে তোমার কালা চাঁদরে ভালোবাসা খাচ্ছি। পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতে পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা একা কথা বলা ঠিক নেই, কী হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিবার না বাড়ানোই ভালো। পদ্মজা কথা বলতে একটু গলা কাঁপেনি। বাড়ির ভিতরে চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা করে ধরে নিয়ে আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী। এজন্য লিখন শহর মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজার চোখ তুলে তাকালো। পরপর চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে ছুটে ভেতরে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা হলো। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পরে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বললো, দাদা হয়ে গেছে। ঘুমানোর আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজ করলো। কাগজে যত্ন করে রাখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছে। হেমলতা বিছানা এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন, ধানের মিলটা পাওয়া যাইতেছে। মোর্শেদের গলা দুর্বল হলে খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে পড়ে, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইলে শোনো মোর্শেদ, আইছে আগে শোনো। আমি কিন্তু হৌরে ভাষায় কথা কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতেছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে কইলেন, আচ্ছা যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার কইল, শোনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতেছে একটা বিল, যে বিলে একটা পদ্ম ফুল আছে। সেই পদ্ম ফুলের জন্য এই বিলটা এত সুন্দর। তারে আমি পদ্ম ফুলটা তুলে নিয়ে যাইতেছি। এই পদ্ম ফুলটা চেয়ে দামি সুন্দর আর কিছু নেই, তাই আমার কিছুই লাগবে না। বিনিময়ে আমি খালি বিলটার ধানের মিল দিয়ে গেলাম, বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরস্তা, মন দয়ের সাগর। হেমলতা বললেন ছোট্ট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসার ইশারা করে হুড়ু উঁচিয়ে উঠে আসেন। বললেন, লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন। দায়সারাভাবে বললেন, এতদিনই জানলা? আমি মনে করছি কবেই যাইনে ফেলেছ। আমি তো আর সব জানতা নই। আমাকে বলনি কেন? বইলে কি হতো, সেরি বিয়ে দিতা। আর ছেঁড়া তো নায়ক, কত সেরির লোকে ঘষাঘষি। ছেঁড়াগুলো নষ্টাদের সাথে চলে বেড়ায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতেই পারতে, নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক সেসব কথা, এখন বলে লাভ নেই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপের ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়ল। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়ির ঘাটে বসে বসে উদাস হয়ে কী যেন ভাবছে। পদ্মজা পা টিপে টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়। পদ্মজা পূর্ণার পাশে বসে, তবু পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলে, ভয় পেয়েছি। উদাস হয়ে কী ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না না করলাম, শুনবি না? পদ্মজা নত যেন হয়ে রইল। ক্ষণকাল পার পর পর ভেজা কণ্ঠ বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা। মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলা তাদের শাস্তি তো পেয়েছে। পূর্ণার চোখের জল মুছে নিয়ে আগ্রহ বলল, আম্মা তিনজনকে কী করে মারলো আপা? জানি না। জিজ্ঞাসা করবো আম্মাকে। পদ্মজা ভাবলো, এবার বলবো করব। আচ্ছা না, অন্যদিন একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতে আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি করে বলছো? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্ত
কপাল কুঁচকে ফেলল। লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হলো। তাই সে প্রসঙ্গ পাল্টে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস, ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকালো, তারপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলে কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলি না উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো, কিছুতে হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দু বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্তপ্রমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর পাড়ে। পদ্মজা উদ্দেশ্য করে বলে, আপা দুলাভাই আসছে। আমির আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে গেল। এই লোকটা এত বেহায়া, এত নির্লজ্জ। গতকাল সকাল বিকাল বাড়ির সামনা ঘুরঘুর করছে, সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ে তো মাত্র 3 দিন বাকি। এতটুকু সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ। উঠোনে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভিতরে ঢুকতে হেমলতার পা ছুঁয়ে সালাম করে এরপর নতজানি হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতা চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা আসছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতির সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মা ডাকা হচ্ছে, অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। ধীরে সুস্থে বলে, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বলল, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেসে নতজানু হয়ে অবস্থায় বলে, এমনি। যাও ঘরে গিয়ে বসো আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়ালো। আমি বলে, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উৎসুক, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নড়ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বলে, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনও চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তা মনে হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি এসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজা ঘরের শেষ প্রান্তে বারান্দায় আছে। বারান্দা পেরোলে বাড়ির পেছনে দরজা। আমির আসছে শুনে ঘর থেকে বারান্দার মাঝ বরাবর পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো। পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তীর করে বাতাস বইছে। সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা অবদ্ধ চুলগুলো উঠছে। আমি ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলি দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা। পদ্মজার অসুস্থ হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতে আড়াই হৈ হৈ করে বলল, কসম লাগে পালাবে না। পদ্মজার মাথায় ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতে ইন্না লিল্লাহে। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতের পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম আর দেবো না, একবার দেখা দাও। পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা, কসম করে বলছে আর কসম দিবে না? আমি ধৈর্যহারা হয়ে বলল, পদ্মবতী, অনুরোধ রাখবো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে, পর্দা সরাবো। পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমি পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মজা, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতে আমি বলে, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলে, এ মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিন জীবন ধন্য, এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, তোমার উপস্থিতিতে আমার নিঃশ্বাস তীব্র কতটা বাড়িয়ে দিচ্ছি টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল। মনে মনে বলল, উফ, আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই। আর আমি মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমির কিছু বলতে
না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো। বাড়ির পিছনে মগাকে পেল। মগা পদ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো। যে ভাবিজান। মগা মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্ত লুকিয়ে বলল, লিখন সাহেবের কথা আপনি ওনাকে বলছেন? উনিটাকে আপনার আমির ভাই। যে ভাবিজান। মগার অকপটে স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না। মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো। ফিস ফিস তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন সাহ আসছে তার মাকে নিয়ে। খবরটা মগা 1 সপ্তাহ পেয়েছে। পদ্মজা পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল, সে তো কথা দেয়নি বিয়ে করবে, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন সাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন সাহের ভাগ্য। তবু পদ্মজার খারাপ লাগছে। নিজের মনে হচ্ছে জীবনে আবার কি কিছু ঘটতে চলছে। বুক ধড়ফড় করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। চলবে পদ্মজা পর্ব 7।